প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে এসএসসি 24 এসএসসি 25 আপনাদের যে টেস্ট পরীক্ষা সামনে, সেই নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা যে কোর্সটা করছিলাম, আজকে চতুর্থ অধ্যায়ের তার সেকেন্ড কনসেপ্ট ক্লাস। আজকের ক্লাসে আপনাদের এই অধ্যায়ের যে আগের অংশ যেটা আমরা পড়াইছিলাম, অর্থাৎ গত লেকচারে, তার বাকিটুকু এবং আপনাদের দেওয়া কিছু প্রবলেম, যেরকম স্প্রিংয়ে বিভব শক্তি, তারপরে কুয়া বা ট্যাঙ্ক এর পানি খালি করার কিছু অঙ্ক পড়ে আমাদের, সেরকম কিছু অঙ্কের গড় সরণ কিভাবে বের করতে হয় এবং কর্মদক্ষতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে চাই। ঠিক আছে, তাহলে আমরা মনোযোগ সহকারে আসলে সবাই ক্লাসটা করব আশা করি। তো আসুন আমরা শুরু করি। আমাদের প্রথমে আমরা গতদিন যেটা পড়ছিলাম, আমাদের কাজ অংশ পড়ছিলাম এবং আমরা বিভিন্ন ধরনের শক্তির রূপ দেখতে পাই। তার ভেতরে যান্ত্রিক শক্তি আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। সেই যান্ত্রিক শক্তি দুই প্রকার ছিল, বিভব শক্তি আর গতিশক্তি। তো আমরা সেইগুলো জানার পর আমাদের বিভব শক্তির দুটো অংশ আবার, একটা হলো এমজিএইচ, অর্থাৎ যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করা হয়, ঠিক না, তখন আমরা বিভব শক্তি বলি এমজিএইচ। আর যখন আমরা কোনো একটা বস্তুর আকৃতির পরিবর্তন ঘটাই, আকৃতির পরিবর্তন ঘটানোর জন্য তার কাজ করার যে সামর্থ্য, সেই ক্ষেত্রে আমরা স্প্রিং এর উদাহরণ হিসাবে তার সঞ্চিত শক্তি বা বিভব শক্তির পরিমাণ পাই হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো হাফ কে এক্স স্কোয়ার এটা কিভাবে প্রমাণ করা যায় সেটা সংক্ষেপে আপনাদের সাথে একটু আলোচনা করব। ওকে, তো আমরা অর্থাৎ আমরা প্রথম প্রবলেম নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের কাছে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার এক প্রান্ত একটা শক্ত কাঠামোর সাথে আটকানো আছে এবং আরেক প্রান্তে ভূমির সমান্তরালে একটা এম ভরের বস্তু স্প্রিং এর দ্বিতীয় প্রান্তে আটকানো আছে। তো স্প্রিংটার একদম প্রাথমিক অবস্থা আসলে এরকম। আমরা এখনো এই স্প্রিংটার উপর বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করি নাই। এই স্প্রিংটার উপর আমার এখন পর্যন্ত প্রযুক্ত বল 0। তো আমরা জানি কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে সেই বস্তুটা তো গতিশীল হবে না। অবশ্যই বল প্রয়োগ করার জন্য কি লাগবে, তার উপর বল প্রয়োগ করা লাগবে, তাই না? তাহলে আমরা যদি বল প্রয়োগ না করি, অর্থাৎ প্রযুক্ত বল যদি 0 হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে অবশ্যই সেখানে এক্স ইকুয়াল টু কি হবে, 0। তার মানে প্রযুক্ত বল 0, সেই জন্য ওই স্প্রিংটার সরণও 0। ওকে, আচ্ছা, এবার আমি এই স্প্রিংটার উপর বল প্রয়োগ করতে চাই। ঠিক আছে, তো আমি যদি স্প্রিংটার উপর বল প্রয়োগ করি, একটু সবাই খেয়াল করবেন, অর্থাৎ আমরা দ্বিতীয় চিত্রটার কথা যদি চিন্তা করি, তাহলে আমরা খেয়াল করব স্প্রিংটার উপর বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা কিন্তু কি হবে, প্রসারিত হবে। স্প্রিংটা প্রসারিত হওয়া তার মানে হচ্ছে আমি যেদিকে বল প্রয়োগ করব, স্প্রিংটা কি করবে, সেই দিকেই প্রসারিত হবে। বুঝছি? তাহলে আমি ধরে নিচ্ছি আমি স্প্রিংটার উপর বাম থেকে ডান দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করছিলাম। সেই জন্য স্প্রিংটা তার পূর্বের অবস্থা থেকে যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকেই তার প্রসারণ ঘটছিল এবং পূর্বের অবস্থান থেকে স্প্রিংটা বর্তমান অবস্থানে রয়েছে। এবং আমরা এখানে যে সরণের পরিমাণটা বুঝতে পারছি, স্প্রিং এর বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থানের যে পরিবর্তন, সেটাই হচ্ছে এই বল প্রয়োগ করার কারণে স্প্রিং এর সরণ। বুঝছি না, বুঝি নেই? তাহলে এবার আপনারা একদম সাধারণভাবে যদি চিন্তা করেন যে কোনো একটা স্প্রিং আমাদের কাছে আছে এবং সেই স্প্রিংটার উপরে যদি আমরা বল প্রয়োগ করতে চাই, আমি যদি একটা ডেমো দেখাই আপনাদের, আমার কাছে একটা, এটা স্প্রিং না, এটাকে সিলিং কি বলে, তারপরেও আমি যদি এটার উপরে অল্প বল প্রয়োগ করি, তাহলে খেয়াল করেন এর প্রসারণটাও কিন্তু অল্প হয়। আমি যদি আরেকটু বল প্রয়োগ করি, দেখেন এর প্রসারণটা কিন্তু আরো বেড়ে যাবে। যদি আমি আরো বল প্রয়োগ করি, এর প্রসারণ কিন্তু আরো বেড়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমি স্প্রিং এর যেদিকে বল প্রয়োগ করব, সেই দিকে তার একটা প্রসারণ হবে এবং আমি যত বল বৃদ্ধি করব
স্প্রিং এর প্রসারণটা তত বাড়তে থাকবে। তার মানে আমরা মনে রাখবো স্প্রিং এর উপর বল প্রয়োগ করা এইটা কিন্তু ধ্রুব বল না। স্প্রিং এর উপরে যে বল প্রয়োগ করা হয় আমরা মনে রাখবো এই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল। বুঝছি না বুঝি নাই? এই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল, মনে থাকবে। কিন্তু যখন আমরা সাধারণ কোনো তলের উপরে থাকা বস্তুর উপর বল প্রয়োগ করি কাজের ক্ষেত্রে, তখন কিন্তু সেই বলটা কি বল হয়? ধ্রুব বল হয়। তাহলে স্প্রিং এর এখানে যে কাজ হবে সেই কাজটা কি ধ্রুব বলের জন্য হবে? ধ্রুব বল মানে একটা বস্তুর উপর আমি কন্টিনিউয়াসলি একই পরিমাণ বল দিয়ে যাব। তার মানে 50 নিউটন, তো পুরো ঘটনার সময় ওর উপরে 50 নিউটনই বল থাকবে, কখনো 40, কখনো 30, কখনো 20 এরকম হবে না। কিন্তু পরিবর্তনশীল বল মানে কি? পরিবর্তনশীল বল মানে এটা কম বেশি বা তার পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু একদম আমাদের ব্রেনে সেভ করব যে স্প্রিং এর ক্ষেত্রে আমরা ধ্রুব বল দ্বারা কাজ হিসাব করি না। স্প্রিং এর ক্ষেত্রে আমরা বল হিসাব করি পরিবর্তনশীল বল দ্বারা কাজ। মনে থাকবে? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা যদি স্প্রিং এর উপর বল প্রয়োগ করি তাহলে স্প্রিং এর কি বাড়বে? সরণ বাড়বে। বল যত বেশি হবে স্প্রিং এর সরণও তত বেশি হবে। তাহলে আমরা এই 2 নম্বর যে চিত্র, সেই 2 নম্বর চিত্র থেকে কি লিখতে পারি? আমরা 2 নম্বর চিত্র থেকে লিখতে পারি এখানে প্রযুক্ত বল আর স্প্রিং এর সরণ এক্স এটা হচ্ছে পরস্পর সমানুপাতিক। বুঝছি? মনে থাকবে? সমানুপাতিক মানে কি? বল বেশি হলে সরণ বেশি হবে, বল কম হলে সরণ কম হবে। বুঝে গেছি এটা? আচ্ছা, এবার একদম ঠান্ডা মাথায় আমরা যদি বলি এর পরের লাইন কি লিখবো, তাহলে এই সমানুপাতিকের পরিবর্তে এখন একটা সমান চিহ্ন হবে আর তার জন্য একটা ধ্রুবক আসবে, যে ধ্রুবকটার নাম হচ্ছে কে, আর এটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক। আপনারা তো অবশ্যই এখন প্রশ্ন করবেন যে স্প্রিং ধ্রুবক, এই ধ্রুবকটা দ্বারা আমরা কি বুঝবো বা আমরা কি শিখবো। আপনারা মনে রাখবেন কোনো একটা স্প্রিং ধ্রুবক দ্বারা, যেহেতু আপনারা এটা ক্লাস 9-এ আমি এটা পড়িয়েছিলাম আপনাদের, আপনারা পড়ছেন, আমি এখানে সংক্ষিপ্তভাবেই বিষয়টা বলার চেষ্টা করতেছি। স্প্রিং ধ্রুবক বলতে কোনো একটা স্প্রিং কতটা শক্তিশালী সেটা বোঝায়। বুঝিনি? তার মানে কোনো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি বেশি হয় তাহলে বুঝতে হবে ওই স্প্রিংটা প্রসারিত করতে আপনার বেশি পরিমাণ বল দেওয়া লাগবে। তাহলে স্প্রিং ধ্রুবক জানাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা স্প্রিং বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আমাদের ট্রেনের চাকার ব্যালেন্সের জন্য স্প্রিং ব্যবহার করা হয়, মোটর সাইকেলের সাসপেনশনের জন্য স্প্রিং ব্যবহার করা হয়, আমাদের এক ধরনের টিপ কলম আছে স্প্রিং ব্যবহার করা হয়, আমাদের বিভিন্ন খেলনা আছে সে খেলনা গাড়িতে স্প্রিং ব্যবহার করা হয়, খেলনা পিস্তলে স্প্রিং ব্যবহার করা হয়। তার মানে আমরা বুঝতে পারছি আমরা বিভিন্ন কাজে স্প্রিং ব্যবহার করি। তাহলে আপনি এবার চিন্তা করেন, আপনি টিপ কলমের ভেতরে যে স্প্রিং ব্যবহার করেন সেই স্প্রিং দিয়ে কি আপনি বাইকের সাসপেন্স ঠিক করতে পারবেন? পারবেন না। আপনি কি বাইকের স্প্রিং দিয়ে ট্রেনের চাকার স্প্রিং বানাইতে পারবেন? পারবেন না। তার মানে আপনি খুব সহজে এটা বুঝতে পারছেন যে আমরা স্প্রিং বিভিন্ন কাজে ব্যবহার করি, তবে সেই স্প্রিংগুলোর মানও কিন্তু বিভিন্ন রকম। অর্থাৎ আমরা যে স্প্রিংগুলো ব্যবহার করব তার একটা গুরুত্বপূর্ণ হিসাব আমাদের করতে হবে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক মানে বুঝাবে কোনো একটা স্প্রিংকে প্রসারিত করতে কি পরিমাণ বল দেওয়া লাগবে। তাহলে যার স্প্রিং ধ্রুবক বেশি বুঝতে হবে সে একটি শক্তিশালী স্প্রিং, কারণ তাকে সরানোর জন্য বেশি পরিমাণ বল দেওয়ার প্রয়োজন হবে। তাহলে স্প্রিং ধ্রুবক মানে কি বুঝতে পারছেন? স্প্রিং ধ্রুবক মানে কোন একটা স্প্রিং কতটা শক্তিশালী, অর্থাৎ তাকে প্রসারিত করতে কত কম বা বেশি বল দেওয়া লাগে সেটা নির্ধারণ করবে। মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমরা এখানে কিন্তু এটা দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করব, আর মনে রাখতে হবে স্প্রিং এ প্রযুক্ত বল আর সরণ পরস্পর কেমন হয়? সমানুপাতিক হয়। মনে থাকবে? আচ্ছা, এবার আমরা একটা লেখচিত্র আঁকবো, এই ঘটনাটার একটা লেখচিত্র আঁকবো। ঠিক আছে? লেখচিত্রটা হলো আমি এক অক্ষ বরাবর সরণ এক্স বসাবো। একটু খেয়াল করি সবাই। তাহলে এই এক্স অক্ষ বরাবর আমি স্প্রিংটার কি বসাবো? সরণ বসাবো। ওকে? আর
ওয়াই অক্ষ অর্থাৎ এই যে আমরা ওয়াই অক্ষে আমি বসাবো হচ্ছে আমরা যে পরিবর্তনশীল বলটা দিচ্ছি স্প্রিংটার উপরে সেটা। বুঝতে পারছেন? তাহলে এবার আপনি একদম সংক্ষেপে বিষয়টা চিন্তা করলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যখন আমি বল প্রয়োগ করিনি তখন সরণ কেমন? 0। তাহলে বল প্রয়োগ না করলে স্প্রিং সরবে না। এবার আপনি ধীরে ধীরে বল বাড়ান। আমি 0 থেকে বলের পরিমাণ করে দিলাম 10। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিং কি আগের অবস্থায় থাকবে না? তাহলে 10 নিউটন বল প্রয়োগ করলে আমরা ধরে নিলাম স্প্রিংটা সরণ হয়েছে 5 মিটার। ওকে, আচ্ছা এবার মনে করেন আমি বলটা 10 নিউটন থেকে বাড়ালাম, অর্থাৎ আমি এখন বল প্রযুক্ত করতেছি 20 নিউটন। তাহলে এবার স্প্রিং এর সরণ কেমন হবে বলেন? স্প্রিং এর সরণ আরো বাড়বে, এটা হচ্ছে 10। তাহলে আমি যদি বল প্রয়োগ আরেকটু বাড়াই অর্থাৎ 30 নিউটন, তাহলে আমার সরণও কি হবে? 15 নিউটন। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি বল আর সরণ সমানুপাতিক। বল বাড়লে সরণও কি হচ্ছে? বাড়তেছে। এখন আমরা একটু বিষয়টা অন্যভাবে চিন্তা করব। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এই যে আমি এক্স অক্ষ বরাবর এই যে 15 দিলাম, তাই না? আমি এখানে আমি ধরে নিচ্ছি আমি এই পর্যন্ত এইটুক হচ্ছে নাম, টোটালটার নামই হচ্ছে সরণ। আর এই যে আমি 30 নিউটন পর্যন্ত এটা দিছি না, আমি ধরে নিচ্ছি টোটালটার বল হচ্ছে এই যে বল এর পরিমাণ হচ্ছে এফ। ওকে, আমি যদি এই বিন্দুগুলো এখন যোগ করি, আপনারা একটু খেয়াল করবেন, আমি যদি বিন্দুগুলো এখন যোগ করি দেখেন 5, 10 বিন্দুটা এখানে একটা মূল মানে বিন্দু ছেদ বিন্দু পাওয়া যাবে, এখানে একটা বিন্দু পাওয়া যাবে, আবার এখানে একটা বিন্দু পাওয়া যাবে। বুঝছি না বুঝি নাই? মনে থাকবে? তাহলে আমি যদি এই বিন্দুগুলো এখন যোগ করি, একটু মনোযোগ দেই, তাহলে আমরা এরকম একটা সরলরেখা পাবো। এটা অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হবে। কেন বলেন তো? কারণ বল প্রয়োগ না করলে তো সরণ হবে না। তাহলে বল শূন্য মানে সরণ শূন্য, তাহলে এটা তো মূল বিন্দু থেকে আসবে না। তাহলে আমি যত বল প্রয়োগ করছি সরণ তত বাড়ছে। তাহলে বলেন তো আমরা যে গ্রাফটা এখন পাচ্ছি সেই গ্রাফটা দেখতে কি এরকম না? খেয়াল করেন, আমরা একটা লাইন ছোটবেলায় আপনারা যখন ক্লাস 9-এ ছিলেন তখন আমি শিখাইছি আপনাদের, কোনো একটা লেখচিত্র তার ক্ষেত্রফল কি নির্দেশ করে? ওই গ্রাফের ফলাফল নির্দেশ করে। আচ্ছা বলেন তো এই গ্রাফটা কিসের গ্রাফ? কিসের গ্রাফ? এই গ্রাফটা হচ্ছে এক্স বা সরণ ভার্সেস বল। তাহলে বলেন তো সরণ আর বল এই দুটো রাশি থেকে কার মান পাওয়া যায়? কাজের মান পাওয়া যায়। তার মানে বল আর সরণের গ্রাফ থেকে যে রেজাল্ট আপনি পাবেন সেই রেজাল্টটা কিসের? কাজের। বুঝতে পারছেন? তাহলে এই যে গ্রাফটা আমরা আঁকিয়েছি, গ্রাফটার শেপ কেমন, দেখতে কেমন? দেখতে একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের বিবেচনাধীন কোণ, তাই না? আর এটা যদি আমরা একটু এরভাবে বোঝানোর জন্য একটু মার্ক করি তাহলে আমরা দেখব এটা একটা সমকোণী ত্রিভুজ আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আপনারা একদম সাধারণভাবে চিন্তা করেন যে আমরা এই যে গ্রাফটা পাচ্ছি এই গ্রাফটার ক্ষেত্রফল কি নির্দেশ করবে? গ্রাফটার ক্ষেত্রফল সরণ নির্দেশ, কাজ নির্দেশ করবে। তাহলে আমরা যদি এই গ্রাফটার ক্ষেত্রফল বের করি, সবাই আমরা যদি গ্রাফটার ক্ষেত্রফল এ বের করি, তাহলে এই গ্রাফটা কেমন আকৃতির? ত্রিভুজ আকৃতির। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি কি পাবো? আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো ভূমি গুণ উচ্চতা। বুঝছি না বুঝি নাই? ভূমি গুণ উচ্চতা। এবার আসেন, এই যে এ এরিয়া ক্ষেত্রফল, এই এরিয়া কি হবে? ডাব্লিউ। বোঝেননি আমার কথা? আচ্ছা, হাফ ভূমি, ভূমি মানে কোনটা? এক্স। উচ্চতা মানে কোনটা? এফ। বুঝি নাই? তাহলে এটা যদি আমি একটু সাজায় লিখি তাহলে হাফ ইন্টু কি হবে? এফ ইন্টু এক্স। বুঝছি? এবার আপনারা একটু দেখেন, আমরা কিন্তু এইটা প্রমাণটা শুরুতে এফ এর একটা মান নির্ণয় করে রাখছিলাম, এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স। তাহলে আমি যদি এখন এফ এর জায়গায় এই কে ইন্টু এক্স বসাই, তার সাথে গুণ আকারে এক্স থাকে, তাহলে আমরা এর উত্তর পাচ্ছি হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে কাজের পরিমাণ ডাব্লু। তাই ডাব্লু ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। বুঝছি নাকি বুঝিনি? শিওর?
তাহলে আপনারা স্প্রিং এর বিভব শক্তির ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছেন বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু সেটা পাননি, কারণ বিভব শক্তি মানে আসলে mgh ধ্রুব বলের জন্য কাজ, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে এটা পরিবর্তনশীল বলের জন্য কাজ। এই জন্য দুটোই বিভব শক্তির সমীকরণ, কিন্তু দুটোর সমীকরণের ইকুয়েশন বা সমীকরণটা দেখতে একই রকম না। একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে mgh। বুঝাতে পারছি? তার মানে আপনাদের মনে রাখতে হবে দুটো জিনিস এখানে, একটা হচ্ছে বল সমানুপাতিক সরণ আর একটা হচ্ছে বল আর সরণের গ্রাফ, আর কিছু না। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে আমার কাছে করা যাবে, যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে এই বিষয়টা সম্পর্কে এটা করা যাবে। আপনার একটা লাইন আবারও ব্রেনে এটা সেভ করেন, যে কোনো ক্লাসের যে কোনো জায়গায় আপনি যদি কোনো একটা গ্রাফ আঁকেন আর সেই গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল যদি আপনি বের করেন তাহলে ওই গ্রাফটার ফলাফল বা রেজাল্ট আপনি পাবেন। তাহলে এটা হচ্ছে বল বনাম সময়ের সরণের গ্রাফ, তাহলে বল বনাম সময় সরণ থেকে আমরা পাবো হচ্ছে কাজ। তাহলে এই গ্রাফটা থেকেও আমি যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা কাজ হবে। বুঝতে পারছেন? এই আর কিছু না। আমি আশা করি আপনার এটা মনে থাকবে। যদি এখন আমাদের এই ইকুয়েশন ডেভেলপ করতে পরীক্ষা আসে না, প্রমাণ আসে না, কিন্তু অঙ্ক করার জন্য আপনাদের যদি কোনো কাজে লাগে এর জন্য আমি এটা আবার পড়িয়ে দিলাম আপনাদের। ঠিক আছে? এবার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যে অংশটা আমাদের না পড়লেই নয়, সেটা হলো আমাদের এই 2 নম্বর পয়েন্ট, কুয়ার খালি করার অঙ্ক। কুয়া খালি করা অঙ্ক মানে কি? কুয়ার মধ্যে যে তরল থাকে অর্থাৎ পানি থাকে, ঠিক আছে, সেই কুয়ার পানি খালি করার অঙ্ক। কুয়ার পানি খালি করার অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় গড় সরণ ব্যবহার করি। এই প্রবলেমটা আমরা অনেকে বুঝতে পারি না। তো আমি আপনাদের যখন এই টপিকটা পড়াইছি আমি, যে কুয়া, পানির ট্যাঙ্ক এইগুলা যখন খালি করতে বলবে তখন আমাদের কিছু নিয়ম, কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো পড়লে হয়ে যায়। আমি এই সব কয় টাইপ মিলে মাত্র দুটো নিয়ম শিখাবো আপনাদের আজকে। আবার এই দুটো নিয়মের এই অঙ্কটা অর্থাৎ এই কুয়া খালি করার অঙ্ক আপনাদের অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে? আপনারা যখন বিভিন্ন টেস্ট পেপার গাইড দেখে অঙ্কগুলো করেন, আমার নিজেরও বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয় যে কেন এটা এরকম হলো ওরকম হলো। তা আমি সবকিছু মিলায়ে আপনাদের সহজ যেন হয় সেজন্য মাত্র দুটো নিয়ম আপনাদেরকে শিখাবো। ঠিক আছে? আপনারা যে কোনো অঙ্ক দেখলে এই দুটো নিয়মের কোনো একটা অ্যাপ্লাই করলে দেখবেন অঙ্ক সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আগে এই অঙ্কটার পটভূমি অর্থাৎ এই অঙ্কটা কোথা থেকে আসলো সেই বিষয়টা একটু আলোচনা করি আগে, তারপরে কেন গড় সরণ নিতে হয়, কিভাবে নিতে হয় এটা নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো, মনে করেন আমি এখানে আমার একটা পাত্র আছে, মনোযোগ দেবেন সবাই, আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা এটা কাজে লাগবে। ঠিক আছে? মনে করেন আমি এখানে পরিপূর্ণভাবে এই পাত্রটা আমার কোনো তরল দিয়ে পূর্ণ করা আছে, এই পাত্রটা কোনো তরল দ্বারা পূর্ণ। এখন আমি একটা মোটর বা আপনারা যে মনে করেন আমাদের ছাদের উপরে পানি জমা করে রাখি পানির ট্যাঙ্কের ভেতরে, তাই না? মোটর চালাই, আমরা যখন ট্যাপ খুলি বা আমরা যখন ঝর্ণা দিয়ে গোসল করি, বিভিন্নভাবে আমরা পানি খরচ করে ফেলি। ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, যদি আমি এখানে একটা ট্যাপ লাগাই, তাহলে আমি যদি এখানে একটা ট্যাপ ব্যবহার করি, তাহলে এখানে আমাদের ট্যাপের ইয়েটিয়ে থাকবে, তাহলে এখান থেকে কি পানি পড়বে? তাহলে এবার চিন্তা করেন, ট্যাপটা কিন্তু নিচের দিকে এখানে আছে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে যখন পানি পড়বে তখন কি এই পানির লেয়ার একবারে পরিবর্তন হবে না ধীরে ধীরে পানির উচ্চতা কমতে থাকবে? ধীরে ধীরে পানির উচ্চতা কমতে থাকবে। আবার আপনি খেয়াল করেন, মানে একবারে পানির উচ্চতা কমানো যায় না। আবার খেয়াল করেন, আপনি যখন কোনো একটা কোথাও গিয়ে কোনো জুস টাইপের কোনো জিনিস যদি খান, তাহলে আপনি এখানে কি ব্যবহার করেন? স্ট্র ব্যবহার করেন। এবার আপনি চিন্তা করেন, আপনি স্ট্র দিয়ে, মনোযোগ দেন সবাই, আপনি স্ট্র দিয়ে যখন এই তরল পদার্থটা খাবেন, একটু ভাবেন, এখানেও কিন্তু তরলের উচ্চতাটা ধীরে ধীরে পরিবর্তন হয়, তাই না? এবার আপনি চিন্তা করেন যে এখানকার পানি, এখানকার তরল তো কমে গেছে না, এই জায়গাটা মনে করেন কোনো তরল নাই, আমি বোঝানোর জন্য এটা মুছে দিচ্ছি, এখানে কোনো তরল নাই।
তাহলে এবার আপনারা এটা চিন্তা করেন তো ব্যাপারটা কেমন হবে। এখানে কোনো তরল নাই, কিন্তু এইখানে যে তরল আছে সেই তরলটাও এই খালি জায়গা অতিক্রম করে বাইরে বেরোবে না? তার মানে এই খালি জায়গা অতিক্রম না করে কি তরল বাইরে বের হতে পারবে? পারবে না। কিন্তু এখানে কিন্তু তরল ছিল না, কিন্তু এই তরলের কণাটা যখন বাইরে বেরোবে তখন কিন্তু এই খালি জায়গা অতিক্রম করে স্ট্রর ভেতর দিয়ে ওকে বাইরে বেরোতে হবে। বুঝছি না বুঝি নাই? তার মানে একদম সহজ বাংলা হচ্ছে, যখন আপনাদের কুয়া বা পানির ট্যাঙ্ক খালি করার অঙ্ক পড়বে তখন আপনাদের এই এইচ বের করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে সহজ হিসাব। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমরা এই কুয়া বা পানির ট্যাঙ্ক কখনো একবারে তার উচ্চতার পরিবর্তন করতে পারি না। এটা কিভাবে করতে হয়? এটা ধীরে ধীরে উচ্চতার পরিবর্তন করতে হয়, এবং উচ্চতার পরিবর্তন খালি হতে থাকে, ঠিক আছে, কিন্তু খালি হলেও যে ফাঁকা জায়গা তৈরি হয় সেই ফাঁকা জায়গা অতিক্রম না করে তাকে বাইরে বের করা যায় না। এই জন্য স্বাভাবিকভাবে এইচ নেওয়া যাবে না। আমাদেরকে নিতে হবে কি? আমাদের নিতে হবে হচ্ছে গড় সরণ। কি নিতে হবে? গড় সরণ। বুঝিনি মনে হয় আমার কথা? হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করেন, আমি বিষয়টা বুঝাই বলি। এই গড় সরণ কোথায় ব্যবহার করব? দেখেন আমাদের একটা অঙ্ক থাকে না এরকম, P ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এই আমরা ক্ষমতা বের করি বা আমরা কর্মদক্ষতা বের করি। এই যে এইচ, আমি একটা বস্তুকে 50 মিটার উপরে উঠাইছি, আপনি কিন্তু এই এইচ এর পরিবর্তে এর আগে কত বসাইছেন? 50ই বসাইছেন। কিন্তু যখন এই কুয়া খালি করার অঙ্ক পড়বে তখন কিন্তু আপনি আর এইচ এর জায়গায় 50 বসাতে পারবেন না। তখন আপনাকে ওখানে কি ব্যবহার করতে হবে? গড় মান ব্যবহার করতে হবে, অন্য কোনো অঙ্কে না। এই অঙ্কটার বেসমেন্ট বা এই অঙ্কটার ক্রাইটেরিয়া কি থাকবে? সম্পূর্ণ কুয়ার পানি খালি করো বা কুয়া খালি করো, এরকম যখন অঙ্ক থাকবে তখনই আপনি এইচ নিয়ে ভাববেন, অন্য কোনো সময় এইচ নিয়ে ভাবা যাবে না। বুঝাতে পারছি আমি? ঠিক আছে? তাহলে আমাদের এই কুয়া খালি করার অঙ্ক, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তবে কুয়া খালি করার অঙ্ক করতে গেলে কিছু কিছু জিনিস আপনাকে মানতে হবে। যেরকম এই যে কুয়াটা থাকবে, এই কুয়াটার 3টা দেওয়াল, 1টা 2টো 3টা, এই 3টা দেওয়াল কিন্তু কংক্রিটের মতো থাকবে। মানে বাইরে থেকে কোনো পানি এর ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে কোনো পানি অন্যভাবে বাইরে যেতে পারবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? এরকম কিছু বিষয় আপনাকে মানতে হবে। তো যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা না। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কোন এইচ নিয়ে আমাদের প্রবলেম? যখন আমরা ক্ষমতা বের করব P ইকুয়াল টু mgh/t, সেই এইচ নির্ণয় করার ক্ষেত্রে যখন কুয়া খালি করার অঙ্ক থাকবে তখন এইচ নির্ণয় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? তো এটা 2 টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। যদি আপনি এই 2 টাইপ মনে রাখেন, আপনি অ্যাডমিশন পর্যন্ত এই প্রশ্ন আপনার কখনো ভুল হবে না। ঠিক আছে? নাম্বার 1, কুয়া খালি করার অঙ্কের টাইপ 1। টাইপ 1 এর আপনাকে একদম প্রথম যেটা বিবেচনা করতে হবে বা একদম প্রথম যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হলো কুয়াটি সম্পূর্ণ পানি ভর্তি কিনা। আপনাকে প্রথমে এইটা চেক করতে হবে উদ্দীপক দেখে, যে কুয়াটি প্রথমে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ কিনা। তার মানে একটা কুয়া থাকতে পারে এরকম যে কুয়া আছে, এইটুক পানি আছে, পানি আছে তো, কিন্তু এটা কি এই কুয়াটা সম্পূর্ণ পানি, সম্পূর্ণ ভর্তি আছে কুয়াটা? না। তাহলে একটা কুয়া পাওয়ার পর আমাকে এট ফার্স্ট অফ কি করতে হবে? সম্পূর্ণ কিনা। আচ্ছা, এবার আপনি দেখলেন এটা সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি, এটা বলছি টাইপ 1। তাই টাইপ 1 যদি হতে হয় আমার প্রথম ক্রাইটেরিয়া কি বলেন? টাইপ 1 এর প্রথম ক্রাইটেরিয়া কি? সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি। ঠিক আছে? আচ্ছা, সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি যদি কোনো কুয়া থাকে তাহলে গড় সরণ কি করে বের করতে হবে? তাই গড় সরণ ইকুয়াল টু, আমার দিকে মনোযোগ দিবেন সবাই, গড় সরণ ইকুয়াল টু কি হবে? গড় সরণ ইকুয়াল টু হবে, সবাই মনোযোগ দেন, গড় সরণ ইকুয়াল টু হবে যতটুকু পানি
খালি করতে যতটুকু পানি খালি করতে বলবে, যতটুকু পানি খালি করতে বলবে তার গড়। কারণ আপনি বলবেন স্যার বিষয়টা বুঝিনি ঠিক। হ্যাঁ, মনে করেন এইটা একটা আমার পুরো পানি ভর্তি আছে, মানে আপনাকে বলছে এইটার উচ্চতা মনে করেন 50 মিটার। হ্যাঁ, আপনাকে বলে দিছে তুমি সম্পূর্ণ পানি খালি করে ফেলো, মানে এই কুয়াটার 50 মিটার পানি আমাকে কি করতে হবে, খালি করতে হবে। তখন আপনি এই যে সূত্র P = mg/h/t, এখানে h এর মান বসাবেন, mg তো থাকলো, t তো থাকলো, এখানে h এর মান আপনি বসাবেন 50/2। এইটা হচ্ছে গড়। এখনো মানেটা বোঝেননি? এইখানে কি বলেছে, 50 মিটারের পুরো পানি খালি করতে বলছে, তাই আমার উচ্চতা আছে কত, টোটাল কত, 50-কে 2 দিয়ে, এটা গড় না, 50-কে 2 দিয়ে ভাগ করলে তার গড় পাওয়া যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে, কারণ এইখানে মনে করেন 0, আর 0 থেকে এটা মনে করেন h, তাহলে 0 + h/2, তাহলে একবারে কি থাকে, h/2। এই জন্য আমরা সবসময় গড় মানে বুঝি 2 দিয়ে ভাগ। তাহলে 50-কে আমি কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি। বুঝতে পারছেন? যতটুক পানি খালি করতে বলবে, এটার মানে কি, মনে করেন আমার কাছে আরেকটা পাত্র আছে, আমি আরেকটা প্রবলেম আপনাদেরকে বলতেছি। এইটাও কি দ্বারা পূর্ণ, সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ, কারণ আমরা যে নিয়মটা পড়তেছি এই নিয়মের শর্তই কি, কুয়াটিকে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ হতে হবে বা ভর্তি হতে হবে, ফুল পানি দ্বারা ভর্তি। এইটার দূরত্ব, এইটার উচ্চতা মনে করেন 100 মিটার। তাহলে বলেন তো কত মিটার ট্যাঙ্কে পানি আছে, 100 মিটার। কিন্তু আপনাকে প্রশ্নে কি বলছে জানেন, আপনাকে প্রশ্নে বলছে যে তুমি 35 মিটার খালি করো। তা আমি ধরে নিচ্ছি এইখান থেকে এইটুকু হচ্ছে 35 মিটার। আপনাকে কি বলছে যে পুরো ট্যাঙ্ক খালি করো, আপনাকে কি বলছে, 35 মিটার পানি খালি করতে বলছে, অনলি 35 মিটার। কিন্তু পানি আছে কত মিটার, আপনার এইটা জানার দরকার নেই। আপনার জানার দরকার কি, যতটুকু পানি খালি করতে বলবে। তাহলে এখানে আমি যদি এখন বলি যে P = mg, এটা 100/2, এটা কি হবে, হবে না, এটা হবে না। কেন হবে না, কারণ আমাকে 100 মিটার খালি করতে বলেনি। যদি 100 মিটার খালি করতে বলতো, সম্পূর্ণ পানি খালি করে ফেলো, তাহলে আমি 100/2 দিতাম। কিন্তু আমার এখানে 35 মিটার খালি করতে বলছে, তার মানে কি 35 মিটার এইটুক আমি খালি করব, আর বাকিটুক আমার এখানে কি থাকবে, থাকবে পানি, বাকিটুক পানি থেকে যাবে। তাহলে আমার এখানে P = mg, এখানে কি হবে 35/2/t। বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই, একদম সিম্পল বিষয় কিন্তু এটা। তাহলে আমি প্রথমে একটা সহজ বিষয় দিয়ে শুরু করলাম। আমাদের সহজ বিষয়টা হচ্ছে, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের উদ্দীপক পড়ে এইটা বুঝতে হবে যে পাত্রে বা যে ট্যাঙ্কে যে কূপে পানি দেওয়া আছে, যে কুয়ায়, সেই কুয়াটা পানি দ্বারা পূর্ণ কিনা। যদি পানি দ্বারা সম্পূর্ণ পূর্ণ না হয় তাহলে তো টাইপ 1 হবে না, তাই না, তখন আমরা বিকল্প চিন্তা করব। কিন্তু যদি সম্পূর্ণ পানি হয়, ঠিক আছে, তাহলে আমাদের শুধুমাত্র এইটাই মনে রাখতে হবে, কিচ্ছু না, যতটুক খালি করতে বলবে তার অর্ধেক মেরে দেব, শেষ। বুঝছি না বুঝি নাই, সম্পূর্ণ খালি করতে বললে সম্পূর্ণ উচ্চতার অর্ধেক, আর যদি সম্পূর্ণ পূর্ণ আছে কিন্তু অন্য কোনো অংশ খালি করতে বলছে, তার অর্ধেক। বুঝাতে পারছি? এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন। ওকে, আচ্ছা, এবার দ্বিতীয় পার্টে যায়, টাইপ 2 তে যায়। টাইপ 2, মনোযোগ দিন সবাই প্লিজ, সবাই। টাইপ 2 হচ্ছে যদি কুয়াটি আংশিক পূর্ণ থাকে, আংশিক পানি ভর্তি থাকে। কুয়াটি কি পুরোপুরি ভর্তি থাকবে না। টাইপ 2 তে আমরা চলে যাব প্রথম অংশের পরে। যদি আমরা দেখি পাত্রটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ না, তখনও তো আমাকে অঙ্কটা করতে হবে, তখন আমরা টাইপ 2 তে চলে যাব। বুঝতে পারছেন? তাহলে টাইপ 2 শর্তই হচ্ছে সম্পূর্ণ পানি দ্বারা এখানে পাত্রটি পূর্ণ থাকবে না। কেমন থাকবে? আংশিক থাকবে। ওকে,
আমি একটা পাত্র নিলাম, এই পাত্রটার পুরো হাইট 100 মিটার। কত মিটার? 100 মিটার পুরো হাইট। আমরা ধরে নিচ্ছি এই পাত্রের ভেতরে এই 75 মিটার পানি আছে। কতটুক পানি আছে? 75 মিটার। 75 মিটার পানি আছে, 75 মিটার পানি। তাহলে এটা কি পুরোপুরি ভর্তি? তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? খেয়াল করি সবাই সূত্রটা আবার সবাই খেয়াল করি। তাহলে এখানে গড় সরণ, এখানে গড় সরণ হবে, খেয়াল করেন সবাই, 100 মিটার উচ্চতা, 75 মিটার পানি পূর্ণ আছে। তাহলে বাকিটুক কি? তাহলে প্রথমে খালি উচ্চতা। শোনেন, পৃথিবীর যে বইতে যা লেখা থাকুক, আপনারা আপাতত এই এসএসসি লেভেল পর্যন্ত আমার কথা শোনেন, আপনাদের অঙ্ক একদম সহজে হবে। আপনি নোট গাইড দেখে যদি অঙ্ক করেন, অঙ্ক কিন্তু আপনি মিলাতে পারবেন না। আপনার কিচ্ছু খোঁজার দরকার নেই। কি খুঁজবেন? প্রথমে খালি কতটুকু আছে। তার মানে ওই যে বলছি না, যদি কুয়াটি আংশিক পানি দ্বারা ভর্তি থাকে, তাহলে আংশিকের কিছুটা পানি দ্বারা ভর্তি আছে, বাকিটা কি? তাহলে প্রথমে আপনাকে খালি জায়গাটা বিবেচনা করতে হবে। মানে আপনার হয়তো মনে মনে কেউ প্রশ্ন করতে পারেন যে স্যার খালি জায়গা কেন? আরে ভাই, ওই খালি জায়গা দিয়ে পানি না উঠালে কি পানি বাইরে বের করা যাবে? আপনি যদি এখানে একটা পাইপ দেন, তাহলে এই পাইপ দিয়ে মনে করেন পানি উঠবে, ভালো কথা। তাই পাইপ দিয়ে পানি উঠলে এইখানে নাই পানি আছে, কিন্তু এখানে কি আছে? খালি না? তা এই পাইপের ভেতর দিয়ে পানি উঠবে না? তাহলে খালি উচ্চতাটা কি পানি অতিক্রম করা লাগতেছে না? ফলে খালি উচ্চতা আপনি বাদ দিতে পারবেন না। তাই প্রথমত আপনাকে কি খুঁজতে হবে? খালি উচ্চতা খুঁজতে হবে। বুঝি নাই? না, এখন মনে করেন আপনি যদি যে সাধারণত আমরা গ্লাস বা যেগুলো ব্যবহার করি, সেগুলো কি সেটা করি? ওইটা একটা পদ্ধতি হতে পারে যে আমি পানি খালি করার জন্য এটা করছি, কিন্তু আমাদের অঙ্কে মোটর দিয়ে যখন পানি তোলা হয় বা ওটা দিয়ে পানি খরচ করা হয়, তখন তো এরকম করা হয় না। হয় না? আমাদেরকে মনোযোগ দেন। তখন আমরা পানির উচ্চতাটা ধীরে ধীরেই পরিবর্তন করি। ঠিক আছে? আমাদের বাস্তব জীবনে অনেক কিছুর সাথে হয়তো আমাদের মানে বইয়ের অনেক তথ্য মেলে না, সেটা সঠিক, কিন্তু বৈজ্ঞানিক কোনো থিওরি মিলাতে গেলে এটা ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের বিভিন্ন অঙ্ক এরকম ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার দিকে তাকান সবাই, মনোযোগ দেন। আর কুয়া, মনে করেন কুয়াটা আসলে আমরা কোথায় বানাই? মাটির নিচে। তো মাটির নিচে যদি কুয়া থাকে, বা মাটির নিচে যে সেফটি ট্যাঙ্কি থাকে, মানে ওই যে থাকে না আমাদের যে কি বলে ওয়াসার যে পানি টানিগুলো, সেগুলো তো পানির নিচে, আমাদের মাটির নিচে করা থাকে না? তাহলে ওইখান থেকে যখন আপনি পানি বের করবেন, তখন কি আপনি মাটির নিচে ফুটা করে পানি কে খাবে? মাটির নিচে পানির জন্য অনেক কিছু আছে, মানে পানির মাটির যে ছোট ছোট ছিদ্র, ওখানে তো এমনি পানি জমা থাকে। আপনি ওইটা চিন্তা করেন। আপনারা ছাদের উপরে পানির ট্যাঙ্কের কথা চিন্তা করার দরকার নেই। এগুলো হচ্ছে মাটি থেকে, মাটির নিচ থেকে পানি তোলার অঙ্ক। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? এটা হচ্ছে মাটির নিচ থেকে উপরে পানি তোলার অঙ্ক। ঠিক আছে? তাহলে এইভাবে আমাকে উপরে পানি তুলতে হবে। ঠিক আছে? এটা আমরা কুয়ার কথা বলতেছি, বারবারই বলতেছি এটা কুয়া। ওকে? এটা আপনি এক গ্লাসের কথা চিন্তা করতে পারেন। আসেন, তাহলে আমরা প্রথমে কি করব? কথা বলেন। খালি উচ্চতা মাস্ট। ওকে? এইবার প্লাস, এইবার আপনাদের কথা আমি শুনবো। এবার হচ্ছে আগের বারেরটা, যতটুকু পানি খালি করতে বলবে তার গড়। এটা অনেক সহজ। আমি যেভাবে এটা বললাম, যে কোনো কিছু এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়বে। আমি বলি এবার, মনে করেন আপনাকে যদি এখন এই অঙ্কটাই বলে যে সম্পূর্ণ পানি খালি করতে হবে, তাহলে আপনি গড় সরণ কত নেবেন? আমি গড় সরণকে বড় হাতের এইচ দিয়ে লিখলাম সে। তাহলে আমাকে আগে খুঁজতে হবে কি খালি আছে কতটুক। কতটুক খালি আছে? 25 প্লাস খালি করতে বলছে কত? পানি আছে 75, পুরাটাই খালি করতে বলছে, তাহলে 75/2। বুঝিনি? এটা মনে থাকবে?
কিন্তু মনে করেন এমন হলো, এমন একটা অঙ্ক দিল যে এটা এই যে পানির পরিমাণ এখানে আছে, এটা মনে করেন 70 আছে, 70 মিটার পানি আছে। হ্যাঁ, আর আপনাকে বলছে এর 1/5 খালি করো। ভালো করে বুঝবেন কিন্তু বিষয়টা, মানে খালি অংশ তো আছেই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে বলেন, খালি অংশ কত এটা, তাহলে এটা যদি 30 হয় তাহলে খালি আছে কত, এটা যদি 70 হয় খালি আছে কত, 30, তাহলে এটা হচ্ছে 30 প্লাস। এবার আপনাকে খালি করতে বলছে কতটুকু, কথা বলেন, 1/5, তার মানে খালি করতে হবে তাহলে 70 ইন্টু 1/5 না, তাহলে কত মিটার, 14 মিটার। 14 মিটার খালি করতে হবে, বাকি সব পড়ে থাকবে। তাহলে আমি কি এখন 70/2 লিখবো, কি লিখবো, যতটুকু খালি করতে বলবে, এই বাংলাটা মনে রাখতে হবে, যতটুকু খালি করতে বলবে, পুরাটা বললে পুরাটার অর্ধেক, যতটুকু বলবে তার কি অর্ধেক। তাহলে কতটুকু খালি করতে বলছে, 1/5, তার মানে সেটা হচ্ছে 14, তাহলে 14/2, এটা হচ্ছে গড় সরণ। বুঝিনি আমার কথা, বুঝিনি আমার কথা, ওকে। তাহলে আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে খালি অংশ চিন্তা করতে হবে, ঠিক আছে, তারপরে যতটুকু খালি করতে বলবে তার অর্ধেক। এবার আসেন, আমি যদি আরেকটা প্রবলেম আপনাদের একটু প্র্যাকটিস করাই। আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রটার উচ্চতা হচ্ছে 300 মিটার। কত মিটার, 300 মিটার। আপনাকে বলছে এই পানি, এই পাত্রটার অর্ধেক পানি দ্বারা পূর্ণ। কতটুক, অর্ধেক। তাহলে অর্ধেক পানি দ্বারা পূর্ণ এই কথাটার মানে আমরা কি বুঝি, অর্ধেক পানি দ্বারা পূর্ণ এটা মানে বুঝি আমরা এইটুক অর্ধেক পানি আছে আমাদের। হ্যাঁ, তাহলে এই অর্ধেক কতটুকু, 150 মিটার। ওকে, আপনাকে বলছে 1/3 অংশ খালি করতে হবে, পুরাটা খালি করতে বলছে। তাহলে এবার বলেন এর গড় সরণ কত হবে, এর গড় সরণ কত হবে, প্রথমে কি বসাতে হবে, প্রথমে কি বসাতে হবে, খালি অংশ বসাতে হবে। তাহলে খালি অংশ মানে কোনটা, হ্যাঁ, 150 প্লাস পানি যেটুকু আছে তার 1/3, 1/3, তার মানে কত, তার মানে 50 মিটার। আপনাকে পুরো 150 মিটার কি খালি করতে বলছে, কত মিটার খালি করতে বলছে, 1/3, তার মানে 50 মিটার খালি করতে হবে। তাহলে এখন এখানে কত হবে, 50/2, তার মানে হচ্ছে 175 মিটার। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমাদের এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কি করব, কথা বলেন, আমরা প্রথমে খালি জায়গা, তারপরে খুঁজে বের করব কতটুকু খালি করতে হবে, সেইটুকুর গড়, যেটুকুই খালি করতে বলবে না কেন সেটুকুর গড়। মনে থাকবে? আমি আশা করি এই 2 নিয়মের ভিতরে আপনারা এই অঙ্ক পাবেন। ওকে, আপনারা আরেকটা প্রবলেম আমাকে দিয়েছিলেন, সেটা হলো কর্মদক্ষতা। দেখেন, কর্মদক্ষতা এইটা পড়ার জন্য দুটো জিনিস আমার লাগবে। একটা হচ্ছে P = W/T, তার মানে P = FS/T, ঠিক কিনা? তাহলে F × S/T মানে কি বলেন, S/T মানে কি, V, তাহলে এটাকে F × V লেখা যায়। তার মানে বল ইন্টু বেগ, বল ইন্টু বেগ যদি আপনি গুণ করেন এর ফলাফল কি পাবো, ক্ষমতা। মনে থাকবে? এই এফ এর পরিবর্তে আমরা অনেক সময় mg বসাই, তাহলে mgv এটা মানেও কি, ক্ষমতা। আবার এখানে আমরা একবারে যদি mgh/t বসাই তাহলে এটাও কি, ক্ষমতা। তাহলে এই জিনিসটা আমার লাগবে কর্মদক্ষতা বের করতে গেলে। এই একটা, আরেকটা শব্দ আমাদের কাজে লাগবে, সেটা হলো আমরা যে কোনো একটা কাজ করার জন্য কি করি বলেন তো, বল প্রয়োগ করি, শক্তি প্রদান করি। তাহলে আমাদের মোট প্রদত্ত শক্তি, আমরা যখন কোনো শক্তি প্রদান করি, সবাই মনোযোগ দেন, তখন
এই শক্তির সবটুকু কিন্তু কাজে পরিণত হয় না। মানে আমরা যখন লাইট ব্যবহার করি, লাইট মানে যেটা বৈদ্যুতিক বাতি বলে, তাহলে এই বৈদ্যুতিক বাতি আমরা ব্যবহার করি হচ্ছে আলোর জন্য। কিন্তু বৈদ্যুতিক বাতি চালানোর পরে আপনি ওই বাতিতে যদি হাত দেন, দেখবেন ওটা গরম। আমরা তো তাপ চাইনি। কিন্তু আমরা যে শক্তিটা দিচ্ছি, বৈদ্যুতিক শক্তি, তার কিছু অংশ আলো আর কিছু অংশ তাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ওই তাপটা আমরা চাই না, ওটা হচ্ছে অপচয়। আমি কি বোঝাতে পারছি? তো আমরা কোনো একটা শক্তি যদি প্রদান করি, তার সবটুকু কি হয় না, কাজে পরিণত হয় না। তাহলে ওই শক্তির কিছু অংশ কি হয়, কাজে পরিণত হয়। এই জন্য এটার নাম হচ্ছে কার্যকরী শক্তি। কার্যকরী শক্তি বুঝছি না, বুঝি নাই? আর প্লাস কি, অপচয়। মনে থাকবে, এই লাইনটাও আমাদের কাজে লাগবে। এবার আমরা কর্মদক্ষতার সংজ্ঞা আসব। কর্মদক্ষতার সংজ্ঞা দুই প্রকার। একটা হচ্ছে ই আউট। ই আউট মানে যেটা আমরা কোনো যন্ত্র থেকে আউটপুট পাই। আউটপুট পাই মানে কেমন? আপনারা যে জামা কাপড় আয়রন করা যেটা বোঝায়, আমরা যে আয়রন মেশিনটা ইউজ করি, আপনি ওর ভিতরে দেখেন প্লাগে ঢোকায় সুইচ অন করে দেন, দেন বিদ্যুৎ। কিন্তু আপনি জামা কাপড় আয়রন করার জন্য কি আপনার বিদ্যুৎ লাগবে না তাপ লাগবে? তাহলে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। তাহলে তাপ শক্তিটা হচ্ছে ওর আউটপুট, ঠিক আছে? আর আপনি যেটা দিচ্ছেন ওটা হচ্ছে ওর ইনপুট। তাহলে আপনি কতটুকু ইন দিচ্ছেন, মানে ইন করাচ্ছেন, মানে প্রদান করছেন, আর আউটপুট মানে কতটুকু সে শক্তিতে রূপান্তরিত করছে, কাজে পরিণত করছে সেটা। এই দুটোর অনুপাতকে আমরা কি বলি? কর্মদক্ষতা। বুঝতে পারছেন? আমাদের এর পরের লাইন হয়তো এই ই আউট বের করার জন্য এমজিএইচ ব্যবহার করা লাগতে পারে। ই ইন সাধারণত দেওয়া থাকে। এটা হচ্ছে আপনার এক ধরনের কর্মদক্ষতা। আবার যদি কখনো এরকম আসে যে অপচয় বের করো, ঠিক আছে, অপচয় শক্তি কত এটা বের করতে হবে। তাহলে এই যে পি আউটপুট আছে না, এই পি আউটপুটের জায়গায় এখন কি লিখবো বলেন? ই ইন মাইনাস অপচয় ভাগ ই ইন। আপনারা কি এই জিনিসটা কি আপনাদের একটু অচেনা বা অজানা মনে হলো? এই ই আউট মানে কি বলেন? কার্যকরী শক্তি না? তাহলে এই সমীকরণ থেকে যদি আপনি কার্যকরী শক্তি বের করেন, তাহলে এইটা হচ্ছে ইন, এইটা হচ্ছে আউট না? তাহলে আপনি বের করবেন কি? ই আউট। তাহলে ই ইনের সাথে অপচয় কি হবে? বিয়োগ হবে। তাই ওখানে বসাইছি। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা ক্ষমতা দিয়েও বের করা যায়। এটা হচ্ছে কর্মদক্ষতা, পি আউট ভাগ পি ইন। এটা আমাদের বেশি ব্যবহৃত হয় 100%। এটাকে আবার অনেক সময় পি আউটকে ভেঙে ফেলে mgh বাই টি, আর পি ইন বেশিরভাগই দেওয়া থাকে। এটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে হলো আমরা যে যন্ত্রটা ব্যবহার করছি সেইটা কতটা ভালো, তার দক্ষতা কত, সে যে কাজে ব্যবহৃত হচ্ছে সেই কাজটা সে কতটা স্মার্টলি করতে পারে, কত কম সময়ে বেশি সার্ভিস দিতে পারে। এটা হচ্ছে আমরা হিসাব করি কর্মদক্ষতার মাধ্যমে। কারণ আমরা যখন কোনো কিছু কিনতে যাই, আমরা যখন কোনো কিছু তৈরি করতে যাই, তাহলে আমরা যেন একদম বেস্টটা পাই, এটা কিন্তু আমরা সবসময় চিন্তা করি। তো বেস্ট কোনো কিছু পাওয়া মানেই কি, ওই যন্ত্রটার আউটপুট যেন কি হয়, ভালো হয়। তাহলে আমি কতটুকু শ্রম দিচ্ছি আর কতটুকু পাচ্ছি, এইটার নামই হচ্ছে ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। যেরকম আপনারা 100 মার্কের পরীক্ষা দেন, ওই 100 মার্কের পরীক্ষার মধ্যে আপনি কত পান, এটা দিয়ে কিন্তু আপনার রেজাল্ট নির্ধারণ করা হয়। তো কোনো একটা যন্ত্রের পারফরমেন্স, এটা হচ্ছে ওর কর্মদক্ষতা। মনে থাকবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যে লেকচার আমাদের, সেখানে আমরা আমাদের গাণিতিক প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমি আশা করি আপনারা এই চতুর্থ অধ্যায়ের যে টপিকগুলো, এইগুলো বুঝতে পারছেন, এবং আপনাদের বইতে যেগুলো ছিল বা আছে এগুলো আপনাদের এখন মোটামুটি একটু আবার মনে পড়ে গেছে, যেহেতু অনেকদিন আগে এটা আমরা পড়ছিলাম, তাই না? তো আমরা অঙ্ক করতে গেলে অবশ্যই আমরা এখন পারবো। আর বিষয় হলো, অঙ্ক করার সময় যদি কোনো প্রবলেম হয়
কোনো সূত্র আমার বোঝানো লাগে আবার, তো আমি সেটাও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। মনে থাকবে আপনাদের আগামী দিনের HW বা পড়া হইতেছে আপনাদের চতুর্থ অধ্যায়ের যে ম্যাজিক বুকটা দিছিলাম আমি, এই ম্যাজিক বুকের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করে আনবেন। একদম খাতায় নিয়ম এবং দাগ নাম্বার লিখে লিখে ম্যাজিক বুকের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। যেগুলো প্রবলেম হবে সেগুলো আমি পড়াই দিব। মনে থাকবে? মনে থাকবে যে অঙ্কগুলো সমস্যা হবে আমি দেখাই দিব। কিন্তু আপনাদের প্রথম কাজ হচ্ছে ম্যাজিক বুক, কারণ ম্যাজিক বুকের অঙ্কগুলোতে নিয়ম লেখা আছে, আপনি নিজে নিজে করতে পারবেন। তাহলে পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো একবার আপনার প্র্যাকটিস হবে। ঠিক আছে? তারপর আমরা আমাদের নোট থেকে অঙ্ক করাতে পারবো। ঠিক আছে? তাহলে HW হচ্ছে ম্যাজিক বুক। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।